আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের রেকর্ডেড ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সিলেবাসের প্রথম দুইটা চ্যাপ্টার শেষ করেছি এবং এই দুইটা চ্যাপ্টার সম্পর্কিত আম, একটা সিটি আগামী ক্লাসে হবে। তো ইন দ্য মিন টাইম এই সপ্তাহে যেহেতু আমাদের কনভোকেশনের জন্য ক্লাস সাসপেন্ড করা হয়েছে, তো আমাদের সিলেবাসের আবার একটা নির্দিষ্ট টাইমের লিমিটেশনের মধ্যে শেষ করার একটা বাধ্যবাধকতাও রয়েছে। সেজন্য আমি কিছু কন্টেন্ট তোমাদের জন্য রেকর্ড করে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখে নিবা এবং আমি তোমাদের নোটগুলো ক্লাস নোটগুলো নির্দিষ্ট সময়ে জমা নেব, যে ক্লাসগুলোর উপর তোমরা যে ক্লাস করতেছো তার প্রুফ হিসেবে ক্লাস নোট গুলো আমি কালেক্ট করব। তো আমি যে চ্যাপ্টারটা তোমাদের অফ অনলাইনে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড, যেটা তোমাদের সিলেবাসে থার্ড চ্যাপ্টারে রয়েছে। আহ তো এই চ্যাপ্টারের অধিকাংশ টপিকই তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, তবুও এখানে কিছু ভিন্ন নোটেশন ইউজ করা হতে পারে। তো আমি একদম শুরু থেকে দেখছি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ টেবল 7.1-এ একটা অ্যানালজি দেওয়া হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তো প্রথম কলামে যেটা আমরা দেখছি বেসিক ল, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেটা আমরা কুলম্বস ল হিসেবে দেখছি। তো আমরা এক্ষেত্রে আহ, যেটা দেখছি সেটা হচ্ছে বায়োট স্যাভার্ট ল। তারপর হচ্ছে আমরা গস ল হিসেবে যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল হিসেবে এখানে আছে। তারপর ফোর্সের একটা ইলেকট্রিক ফোর্সের জন্য যে ইকুয়েশন আমরা ডিরাইভ করছি এফ ইকুয়ালস টু কিউ ই, সেটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা দেখবো এফ ইকুয়ালস টু কিউ ইউ ক্রস বি। তারপর সোর্স এলিমেন্ট যেটা বোঝানো হচ্ছে এটা ডি কিউ, মানে সোর্স মানে চার্জ বলতে পারবো বা এলিমেন্টারি চার্জ বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ। এই ক্ষেত্রে আমরা ডি কিউ ইউ একটা নোটেশন ইউজ করতেছে আইডিএল। তো আমরা দেখবো ধাপে ধাপে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডের কলামের মধ্যে যে ইকুয়েশন গুলো অধিকাংশ ইকুয়েশনের সাথে আমরা পরিচিত, ঠিক ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা সিমিলার ইকুয়েশন গুলো ডিরাইভ করবো। যেমন আমরা ইলেকট্রিক ফোর্স বলবো, আবার ঠিক এখানে ম্যাগনেটিক ফোর্স এর কথা আসবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জায়গায় আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির বিষয়গুলোতে আনবো। ওকে। এবার আমি এই ট্যাবলের ডিটেলসে যাচ্ছি না, যদিও ট্যাবলের দ্বিতীয় কলামে যে কোয়েশ্চেন গুলো আছে তোমরা অধিকাংশ পরিচিত। আমরা এই ম্যাগনেটিক যে কলামটা দেখতেছো সেই কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে বুঝতে পারলে আমরা বুঝবো যে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক যে চ্যাপ্টারের মানে যে স্যারিংটা এটা আমরা ধরতে পারবো। ওকে। আমরা শুরু করছি বায়োট স্যাভার্ট ল যে স্টেটমেন্ট আছে সেটা দিয়ে। তার আগে আমি তোমাদের একটু বলে রাখি, কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ভেতর যখন কারেন্ট ফ্লো হয় তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেটা বোঝানোর জন্য আমরা বায়োট স্যাভার্ট লটা ইউজ করি। আম, তো বায়োট স্যাভার্ট লটা আমরা স্টেটমেন্টে বোঝার আগে আমি জাস্ট এখানে একটু দেখাই। এটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। খেয়াল করো, এক্ষেত্রে এই ক্ষুদ্র এখানে একটা ক্ষুদ্র অংশ কেটে নাও। এটা কোথা থেকে শুরু হয়েছে বা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমাদের কনসার্ন না। আমরা জাস্ট ক্ষুদ্র এই অংশটা, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেটে নাও। এই যে তোমরা দুটো অংশ দেখতে পাচ্ছ, এটা ডিএল পরিমাণ একটা অংশ। তো আর ওই অংশের মধ্যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন তার চারপাশে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমরা জানি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ধরে নাও কোন একটা পয়েন্ট পি, এই পি তে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিটা হিসাব করতে হবে। তো এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএল এর ভিতর দিয়ে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে কত, আই। তাহলে আমি আই এর সাথে ডিএলটা গুণ করলাম এবং আমাদের এই পয়েন্ট থেকে এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট যেটা সেখান থেকে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিতে হিসাব করতে চাচ্ছি, সে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমরা নিচ্ছি। তাহলে ডিস্টেন্সটা কত, এটা ডিস্টেন্স হচ্ছে আর। ওকে। আহ, এবং এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট এবং আমাদের এই যে পি পয়েন্টের লাইন অ্যাড করলে যে আর পাচ্ছি, এবং এই এলিমেন্টটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের আলফা। তো বার্ড স্যাপার্ট ল অনুযায়ী আমাদের পি পয়েন্টে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড পাবো তার ইন্টেন্সিটি ডিএস দ্বারা যে ডিফাইন হয়, সেটা ডিএস হচ্ছে কিসের, আমাদের আই, আই এর প্রপোর্শনাল, ডিএল মানে আই ইন্টু ডিএল এর প্রপোর্শনাল, এই সাইন আলফার প্রপোর্শনাল, এবং মধ্যবর্তী দূরত্বের এই যে আছে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডিএইচ প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন আলফা বাই আর স্কয়ার। এটা আমাদের বায়োট সাভার্ট ল হিসেবে আমরা জানি। তো এই প্রপোর্শনাল যে সিম্বলটা সেটা তুলতে আমরা যদি ইকুয়েশন বসাতে চাই, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে বসাতে হয়। তো কে কে আবার 1/4 পাই দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। তার মানে আমরা এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, এই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি আমরা এভাবে হিসাব করতে পারি, আইডিয়াল সাইন আলফা ডিভাইড বাই 4 পাই
আর স্কোয়ার। ওকে, তো ডিএস এটা শুধু ম্যাগনিটিউড হিসেবে আমরা লিখলে আমরা এইভাবে লিখতে পারি, যদি যেহেতু এই যে ডিএসটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার ডিরেকশনটা দেখা হতে হবে। তো এটার ডিরেকশনটা এমন ভাবে, তোমরা এই নোটেশন গুলোর সাথে পরিচিত আছো, এখানে দেখো এখানে ক্রস নোটেশন দেখাচ্ছে। ক্রস এর মানে হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে তার ডিরেকশন হচ্ছে খাতার ভেতরে। মানে আমাদের যদি এখানে ডট হিসেবে থাকতো তাহলে বুঝতাম যে খাতা থেকে বাইরের দিকে আসতেছে, আর এখানে বাইরে থেকে খাতার দিকে যাচ্ছে। অর্থাৎ একটা তীর যদি নিক্ষেপ করা হয়, তীরটা খাতার ভিতরে ঢুকতেছে, যেদিকে ঢুকবে তীরটা ওইদিকে মনে করবে যে কি আসলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি। ওকে, তাহলে এটার দিক হচ্ছে কোথায়, খাতার ভেতরে। আমরা এই যে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি যেটা আমরা হিসাব করছি সেটা মান হিসেবে আছে, আর যদি সেটা দিক হিসেবে বলতে হয় তখন আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, ডিএল ক্রস এআর। এআর হচ্ছে ওই আর বরাবর ইউনিট ভেক্টর। সেটা ডিএল এর সাথে যদি এআরটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা ডিএল আর সাইন আলফা পাই, মানে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন ডেফিনেশন অনুযায়ী। আর এআর এর মানটা যেহেতু ওয়ান, তাহলে তো এখানে থাকবে না। আর আমি যদি এই আরটাকে জাস্ট এই আরটাকে যদি আমরা ডেফিনেশন অনুযায়ী লিখতে চাই, অর্থাৎ এ আর হচ্ছে কি আর বরাবর ইউনিট ভেক্টর, তাহলে আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা এ আর পাবো। তাহলে এ আর এর জায়গায় আর বাই আর, এই নিচে আর স্কয়ার ছিল ওই আরটা, মানে যেটা ভেক্টর না ম্যাগনিটিউড হিসেবে আছে সেটা আর এর সাথে মাল্টিপ্লাই আর কিউব হয়ে যাবে। তাহলে আমরা এটাকে জেনারেলি এভাবে লিখতে পারি। আর এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলো এখানে আসলে একটু আলোচনা করছে, তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবো। এখন আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটির হিসাবটা দেখলাম ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্টের জন্য। এখন আমরা দিকটাকে আসলে কিভাবে হিসাব করতে পারি, কোন দিকে আসলে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে। আমরা যদি কারেন্ট, মানে রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমরা যদি থামটাকে কারেন্টের দিকে নির্দেশনা দেখায়, কারেন্টের দিকটা যদি থাম দ্বারা নির্দেশন করা হয়, তাহলে বাদ বাকি ফিঙ্গারের যে মানে আমাদের এই যে নখগুলো দ্বারা বোঝানো হবে আসলে ম্যাগনেটিক ফিল্ডের দিক কোন দিকে। অর্থাৎ আমাদের হাতে ডান হাতকে মুষ্টিবদ্ধ করে আমরা যদি এইভাবে ধরি, আহ, তাহলে আমাদের বুদ্ধি আঙ্গুল যদি কারেন্টের ডিরেকশন নির্দেশ করে, আমাদের বাকি বাকি আঙ্গুলগুলোর নখ দ্বারা আমরা বুঝবো যে মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে। তো ঠিক সেম ওয়েতে আমরা যদি এখানে দেখি, আমি যদি এইভাবে ধরি কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে আমরা ডান হাত কারেন্টের দিকে মুষ্টিবদ্ধ করে ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলটা কারেন্টের ডিরেকশনে ধরলে আমরা আহ, যে নখ বাদ বাকি আঙ্গুলগুলোর নখ দ্বারা আমরা বুঝতে পারবো ওইদিকে আহ, আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে। ওকে, এবার আমরা এটা একটু দেখি। দেখো এটা হচ্ছে একটা কন্ডাক্টর, আর এটা হচ্ছে একটা সারফেস। এটা যদি একটা লাইন বরাবর আছে, এটাকে সারফেস বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, মনে করো একটা টিন শীট নিয়ে তুমি দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি করছো, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টটাকে আমরা সারফেস কারেন্ট বলবো। আর যদি মোটা একটা লোহার রড তুমি নিয়ে দুই প্রান্তে বিভব পার্থক্য দাও তাহলে কারেন্ট ফ্লো হবে। তো ওটার কারেন্টটাকে আমরা একটা ভলিউমের ভিতর দিয়ে যাচ্ছে বলে ভলিউম কারেন্ট বলবো, যদিও আসলে লাইন কারেন্টটা একটা ভলিউম কারেন্ট, তবে এটা খুব মানে চিকন তার হলে আমরা এটাকে লাইন কারেন্ট বলতে পারি। আর এটাকে আমরা বলবো সারফেস কারেন্ট। সারফেস কারেন্টের ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট ডিএস। আর সারফেস কারেন্ট ডেন্সিটি যদি কে হয় তাহলে আমি কে এর সাথে যদি ডিএস মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি কে ডিএস, অর্থাৎ কারেন্টটা হিসাব করতে পারছি। একইভাবে জ্যা দ্বারা যদি ভলিউম কারেন্ট ডেন্সিটিকে ডিফাইন করা হয়, তাহলে জ্যা ইন্টু ডিবি কে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি যে ভলিউম কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা ধারণা নিতে পারি। ওকে, তো আমরা বাইট সেভার্ট ল যেটা হিসাব করছি এটা অবশ্য একটা লাইন কারেন্ট এলিমেন্টের জন্য। তো যদি এটা সারফেস কারেন্ট এলিমেন্ট হতো তাহলে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্রর জন্য যে কোন একটা সার্টেন পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা হিসাব করছি, সেটাকে যখন আমি ইন্ডিকেট করবো আমি নিট ম্যাগনেটিক ফিল্ডটা হিসাব করতে পারি। অর্থাৎ আমাদের যে আগের ইকুয়েশনটা, আমাদের ইন্ডিকেশন ছাড়া যে ইকুয়েশনটা, ওটা যদি আমরা হিসাব করি আমি ডিএস পাবো, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। যদি আমি ফুল সেটটাকে ইন্ডিকেট করি, মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্ট না বলে আমি যদি পুরো তারের জন্য হিসাব করি তাহলে আমাদের ইন্ডিকেট করলে হয়ে যাবে। তাহলে আমরা এই তিনটা ইকুয়েশন পাবো। তোমরা এটা একটু নোট করে ফেলো, নোট করলে আশা করি বিষয়গুলো একটু আর একটু ক্লিয়ার লাগবে, তোমরা এটা বুঝতে পারবে আসলে কোন ইকুয়েশনে কি বোঝানো হচ্ছে। আমি আবারও বলি, ইকুয়েশন 7.6 এর লাইন কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে তার ইন্টেন্সিটি, আর সারফেস কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে তার ইন্টেন্সিটি, তার দ্বিতীয় ইকুয়েশন 7.7, বা বাকি 7.8 দ্বারা ভলিউম কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে তার ইন্টেন্সিটি আমরা হিসাব করতে পারি। তো তোমরা বাইট সাভার্ট ল এটা একটু ভালো করে পড়ে নিও। আহ, যেটা করলে আমরা আশা করি ইকুয়েশন থেকে যেটা দেখলাম সেই স্টেটমেন্টটা এখানে দেওয়া হয়েছে।
ওকে। এবার আমরা ফিগার 7.5 থেকে আরো কিছু ইকুয়েশন ডিরাইভ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জেড অ্যাক্সিস বরাবর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যাচ্ছে। তো এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট ডিএল এর জন্য আমাদের পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা ইন্টেন্সিটি আমরা ডিএস এ হিসাব করতে পারি। এখন আমার কথা হচ্ছে এই এলিমেন্টের ক্ষুদ্রাতি ক্ষুদ্র না ধরে তুমি যদি এ থেকে বি তে প্রলং করো, তাহলে এই বি এলিমেন্টের জন্য পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার মান কত সেটা আমরা হিসাব করব। তো আমরা অলরেডি বায়োট স্যাভার্ট ল থেকে জানি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট ডিএল এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ইন্টেন্সিটি ডিএইচ ইকুয়ালস টু আমরা জানি আইডিএল ক্রস আর, যেটা হচ্ছে এখানে ডিস্টেন্সটা বা 4 পাই আর কিউব। এক্ষেত্রে এখন আর এবং ডিএল গুলোকে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের নোটেশন দ্বারা প্রকাশ করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে এখানে ডিএলটা কোন মানে কোন অক্ষ বরাবর আছে, এটা অবশ্যই জেড অক্ষ বরাবর। তাহলে আমি ডিজেড এজেড হিসেবে লিখতে পারি। ডিজেড হচ্ছে মানটা কত, আর এজেড হচ্ছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। আর এই যে আরটা তুমি একটা জিনিস চিন্তা করতে পারো, আমি এইখানে যে আসলাম মানে এ পি পয়েন্ট আমরা কিভাবে আসলাম। তা আমি প্রথমে মানে এখান থেকে যদি ধরি ও পয়েন্ট থেকে, ওটা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন, ও থেকে আমি এখানে আসলাম জেড জেড ডিস্টেন্স। তারপর হচ্ছে আবার আমি আর এখানে আসলাম। তার মানে আমি তখন কি পেলাম, এই যে জেড অক্ষ থেকে যে রেডিয়াল ডিস্টেন্সটা সেটা রো। আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এভাবে হিসাব করি। আমি তোমাদের গেটারতে একটু চ্যাপ্টারে নিয়ে আসতেছি, একটু আমি পজ করতেছি। ওকে, তোমরা চ্যাপ্টার 2 তে আমাদের যে পিডিএফ এর 34 তোমরা দেখতে পাচ্ছ, সার্চ দিলে 61। তো এখানে খেয়াল করো আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম এখানে আছে এটা হচ্ছে সার্কুলার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো কোন একটা পয়েন্ট পি আছে মনে করো, তো সেটাকে তুমি এই কোঅর্ডিনেট সিস্টেমে তোমার প্রকাশ করার জন্য তোমার তিনটা ডাইমেনশন লাগবে, আমার তিনটা কোঅর্ডিনেট লাগবে। এটা হচ্ছে রো, ফাই, জেড। রো হচ্ছে কি এখানে জেড অক্ষ থেকে যে রেডিয়াল ডিস্টেন্সটা, এটা হচ্ছে রো। আর ফাই হচ্ছে আমাদের এই এক্স অক্ষের সাথে এই মানে রেডিয়াল ডিস্টেন্সটা যদি এইভাবে এক্স ওয়াই প্লেনে টানো, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা হচ্ছে ফাই। আর জেড হচ্ছে ওই মানে আমাদের এক্স ওয়াই প্লেন থেকে আসলে তার ডিস্টেন্সটা কত জেড অক্ষ বরাবর সেটা। তো আমরা এক্ষেত্রে রো ফাই জেড দ্বারা কোন একটা পয়েন্টকে ডিফাইন করা কে আমরা বলি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে ডিফাইন। ওকে, এবার আমরা আবার আগের পরে আসি। তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে নিও, তাহলে তোমরা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ডিটেলসে জানতে পারবা। ওকে, আমরা এক্ষেত্রে ডিএলটাকে জেডের সাহায্যে প্রকাশ করছি কিভাবে, এই যে আর যেটা আছে সেটাকে যদি আমরা রো এবং জেডের মাধ্যমে প্রকাশ করি তাহলে এইভাবে প্রকাশ হয়ে যায়। এটা খুব ইজি আমরা বুঝতে পারি। যেমন ধরো আমাদের এই অরিজিন পয়েন্ট অফ অরিজিন থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে জেড এজেড, আমরা যদি জেড দ্বারা প্রকাশ করি আর কি। আর এটা হচ্ছে আর। তাহলে আমরা এখান থেকে গিয়ে আবার যদি এখানে আসি, তার মানে আমরা হচ্ছে রো বরাবর গেলাম। রো হচ্ছে মান, আর রো হচ্ছে ওই রো বরাবর ইউনিট ভেক্টর। তার মানে আমরা যদি মানে এটাকে আরটাকে রেখে পাশে এটা পক্ষান্তর করি, তাহলে রো রো মাইনাস জেড এজেড। রো হচ্ছে রো বরাবর ইউনিট ভেক্টর, আর জেড হচ্ছে জেড বরাবর ইউনিট ভেক্টর। তো আমরা এক্ষেত্রে ডি আর আর কে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এক্ষেত্রে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে এজের সাথে এজের ক্রস মাল্টিপ্লিকেশন করলে জিরো চলে আসে। আমরা যেটা ক্রস মাল্টিপ্লিকেশনের যে নোটেশন গুলো আমরা দেখছি যে যদি আই ক্রস আই সমান জিরো, তাহলে এজেড ক্রস এজেড মানে জিরো, শুধুমাত্র আমাদের পরম অংশটা থাকবে রো অ্যারো যেটা আছে আমাদের রো ডিজেড। আর রো এর সাথে এজেড, আমরা যদি এজেড এর সাথে অ্যারো যদি কি করি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে তৃতীয় ভেক্টরটা আসবে। আমাদের জানি আই ক্রস জে সমান কে ক্যাপ। ঠিক একইভাবে এজেড এর সাথে যদি অ্যারো যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তখন তৃতীয় কোনটা আছে ফাই আছে, এফ আই। এটা হচ্ছে আমাদের ওই ফাই বরাবর ইউনিট ভেক্টর। অ্যাঙ্গেলের দিকে তুমি যে ট্যানজেন্ট টানো, ওই ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টরটা আমরা হিসাব করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম যে এটা এখানে বসাতে হচ্ছে, এখানে ডিএল আর এর জায়গায় আমাদের রো ডিজেড আছে আর এফ আইটা লিখলাম। আর আমাদের আর কে তুমি চাইলে এভাবে প্রকাশ করতে পারো, আমাদের আহ, শুধুমাত্র যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে প্যারামিটার দ্বারা যদি প্রকাশ করো, তাহলে আর সমান কত আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
আর স্কোয়ার সমান জেড স্কোয়ার প্লাস রো স্কোয়ার, সেই অনুযায়ী এখানে লিখছে রো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর কিউবটা আছে ওটার স্কোয়ার রুট, স্কোয়ার রুটটা যদি নাও আর এর ভ্যালুটা যদি হিসাব করতে হয় তাহলে আর সমান কত রুট ওভার জেড স্কোয়ার প্লাস রো স্কোয়ার। তাহলে এখানে 3/2 থাকবে, ওই হাফ আর কিউবের জন্য 3/2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে যে কাজটা করা হচ্ছে, তুমি জেড কে রো কট আলফা ধরবা, মানে এখানে হিসাব নিকাশ সুবিধা হওয়ার জন্য একটা এখানে হিসাব করা হচ্ছে। তাহলে রো এর ভ্যালু কত? এক্ষেত্রে যদি তুমি ডিফারেন্সিয়ালটা নাও, ডিফারেন্সিয়েশন করো জেড কে, তাহলে কত রো কস স্কয়ার কসেক স্কয়ার আলফা, কট কে করলে কসেক স্কয়ার আলফা, আর ডি আলফা তো থাকবে। এক্ষেত্রে আমরা মানটা বসাই, জেড স্কয়ার রো স্কয়ার জেড স্কয়ার জায়গায় আমরা বসাতে পারি রো স্কয়ার কট স্কয়ার আলফা, রো কমন নিলে তাহলে 1 প্লাস কস কট স্কয়ার, 1 প্লাস কট স্কয়ার মানে কি আবার কসেক স্কয়ার। তো কসেক স্কয়ার হিসাব করে আমরা যখন কাটাকাটি করবো, হিসাবটা রো কিউব প্লাস কসেক স্কয়ার কসেক আলফা কিউব। এক্ষেত্রে কসেক কিউব আলফা হবে অবশ্য, একটু ভুল হয়েছে, এই জায়গাটা একটু খেয়াল করিও। কসেক কিউব আলফা নিচে আবার ঠিক করে লিখছে। তো পরে আমরা যখন এই মানগুলো এভাবে বসাবো, আমাদের ইন্ডিকেশনটা করতে হচ্ছে কত থেকে কত, আলফা ওয়ান থেকে আলফা, কারণ আমাদের এলিমেন্ট এটা মানে আমরা যেহেতু সবগুলো অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতেছে বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, তার ইন্ডিকেটরটা আগে আমরা করতাম যে আম, এখান থেকে মানে আলাদা নোটেশন ইউজ করতাম, যেটা লাইন বা লেন্থের নোটেশন ইউজ করতাম। এখন যেহেতু এটা অ্যাঙ্গেলে চলে আসছে, তাহলে অ্যাঙ্গুলার নোটেশন ইউজ করবো। দেখো এটার সাথে অ্যাঙ্গেল করছে আলফা, আর এটা আলফা, এটার সাথে অ্যাঙ্গেল করছে আলফা ওয়ান, এটার সাথে আলফা টু। তার মানে আমি আলফা ওয়ান থেকে আলফা টু এর মধ্যে ইন্ডিকেটটা করবো। আলফা ওয়ান থেকে আলফা টু এর মধ্যে যখন আমরা ইন্ডিকেট করবো, কত আসে? এটা খুব বেসিক ইন্টিগ্রেশন, কাটাকাটি করে সাইন আলফা তাহলে কত কস আলফা আসবে। কস আলফা তাহলে লিমিটটা যখন বসাবো, সাইন আলফাকে ইন্ডিকেট করলে মাইনাস কস আলফা আসে, তাহলে ইন্ডিকেট মানে আমরা লিমিটটা সেভাবে যখন বসাবো তাহলে কত I/4 বা রো কস আলফা টু মাইনাস কস আলফা ওয়ান অ্যারো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এভাবে আমরা পরেরগুলো একটু দেখবো। দেখো, দিস এক্সপ্রেশন ইজ জেনারেলি অ্যাপ্লিকেবল ফর এনি স্ট্রেট ফিলামেন্টারি লাইন। তো এটা হচ্ছে আমরা একটা যেটা বরাবর একটা এলিমেন্ট হিসাব করছি, যদি এটা অন্য কোনো এক্সিসে হতো তখন আমরা সেভাবে হিসাব করতে পারতাম। তো আমাদের এখানে হিসাবের সুবিধার্থে আমরা এটাকে স্ট্রেট একটু ওয়াইড ধরছি, এবং এটা যেটা বরাবর আছে সেটা হিসাব করছি। তো আমাদের এই যে ওয়াইডটা যদি পয়েন্ট অফ অরিজিন থেকে শুরু হয়ে যদি ইনফিনিট পর্যন্ত যেত, অর্থাৎ এটা যদি পয়েন্ট অফ অরিজিনে থাকতো আর এটা বিটা যদি ইনফিনিটে যেত, তাহলে এই আলফার মানটা কত? তো আমি যদি যত এদিকে যেতে থাকবো আলফার মানটা ছোট হতে থাকবে, ছোট হতে বিটা যখন ইনফিনিটির দিকে যাবে আলফার মানটা আমরা জিরো ধরতে পারি। এবং বিটা এত যদি অরিজিনে থাকে তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে কত? 90 ডিগ্রি থেকে জিরো এর মধ্যে, আলফা সমান 90 থেকে জিরো। তাহলে আমরা যদি সেটা হিসাব করি, আলফা ওয়ান হচ্ছে 90, আলফা টু হচ্ছে জিরো, সেক্ষেত্রে আমাদের যে এইচ এর মানটা এক্ষেত্রে আমরা হিসাব করি কত আসে, H I 4 পাই রো আর F I তা আছে। এটা দিকটা হচ্ছে F I এর দিকে। আমরা এবার দেখি, যদি এটা অসীম মাইনাস অসীম থেকে শুরু করে প্লাস অসীমের দিকে শেষ হতো, তো তারটা যদি মানে এর মানে এটা খাতার অনেক নিচে মানে ইনফিনিটে থাকে, আর বিটা হচ্ছে খাতার উপরে মানে ইনফিনিট লোকেশনে যদি থাকে, তখন আমাদের পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা আমরা ইজিলি এই কোশ্চেনটা হিসেব করতে পারি। অর্থাৎ এখানে যখন তুমি মানটা বসাবে, বসিয়ে আমরা I/2 পাই রো F I এর মানটা হিসেব করতে পারি। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমরা যে এইচ এর মানটা হিসেব করতেছি, সেক্ষেত্রে দেখো তো কোনো মানে তার দৈর্ঘ্যের কোনো হিসাব আছে কিনা? নাই। আইটা হচ্ছে আমাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছে, রোটা হচ্ছে আমাদের জেড অক্ষ থেকে যে ডিস্টেন্সটা মানে পি পয়েন্টের সেটা, আর অ্যারো হচ্ছে আমাদের ফাই বরাবর যে ট্যানজেন্টাল যে ইউনিট ভেক্টরটা আছে সেটা। তো আমরা এইচ এর মানটা এখান থেকে হিসাব করতে পারি। আর এখানে ফাইটাকে একটু ডিফাইন করছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো আমাদের এই যে 7.1 এক্সাম্পল, সেই এক্সাম্পলটা তোমরা একটু মনোযোগ সহকারে করবে, তাহলে তোমাদের আগের বেসিক গুলো তোমরা ধরতে পারবে। ধন্যবাদ। আমি নেক্সট একটা ক্লাস রেকর্ড করে তোমাদের গুগল ক্লাসরুমে দেবো, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে। ধন্যবাদ সবাইকে।